এখানে আমরা আসতে অনুরোধ করেছি, আপনারা এসেছেন, আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ এবং আমাদের শ্রমিক নেতা, তিনি উপস্থিত আছেন এবং কিছুক্ষণের মধ্যেই মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এসে পড়বেন। তারাও তাদের কথা আপনাদের কাছে বলবেন। তার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। গতকাল আমরা দেখেছি একজন পরিযায়ী পাখি দিল্লি থেকে বলাকার মতো পাখা মেলে ভোটের আকাশ, বাংলার আকাশ, সেখানে বিচরণ করবার জন্য এসেছেন। তিনি আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি এসেছেন, আলিপুর দুয়ারকে বেছে নিয়েছেন তার এই বিচরণ ক্ষেত্র হিসাবে। আমরা শুনলাম তার কণ্ঠে কতগুলি কথা। মানুষ আশা করেছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই সাংবাদিক সম্মেলনে বলেছেন যে মানুষ কি আশা করেছিল তার কাছে। কিছুদিন আগেই 22শে এপ্রিল 2025 যে ঘটনার সাক্ষী থেকেছে সারা দেশ, তার বিরুদ্ধে কিভাবে আমাদের সেনারা রুখে দাঁড়িয়েছিল সেটা সারা ভারতবর্ষ দেখেছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও সে সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে এবং হচ্ছে। আমাদের প্রতিনিধি দল, যাতে আমাদের সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, দেশের প্রতিনিধি দল, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বলছেন দেশের ক্ষেত্রে এক কণ্ঠে কথা বলে। কিন্তু আমরা কি দেখছি? আমরা ভেবেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, সেনাদের সম্মান জানাবেন, তাদের কুর্নিশ করবেন, কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী ওই বলাকার মতো পাখা মেলে এলেন আর ভোটের বাজারে রাজনৈতিক ফায়দা তুলতে ওই অপারেশন সিন্দুরকে ব্যবহার করলেন। এমন ভাব দেখালেন যেন উনি বুক চিতিয়ে যুদ্ধ করেছেন। এমন ভাব দেখালেন যে ওনার পরাক্রমেই শত্রু দেশ বিচলিত হয়ে পড়েছে, পিছু হটে গেছে। আমরা এটা বলতে চাই যে দেশের যখন কথা, তখন আমাদের দল, আমাদের সরকার একসাথে কথা বলে, এক কণ্ঠে কথা বলে। এটা দেশের কথা। আপনি বিভাজনের রাজনীতি করতে চাইছেন। কালকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের অপারেশন সিঁদুর এই নামটা নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না, কিন্তু আপনি তো বিভাজন করবার কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি সোফিয়া কুরেশিকে দিয়ে সাংবাদিক সম্মেলন করিয়েছেন, আপনি সৌদি আরবিয়ায় যান, সেখানে কারা থাকে। সুতরাং এই বিভাজনের রাজনীতিটা সিঁদুর নিয়ে করবেন না। সিঁদুর অত্যন্ত পবিত্র একটি জিনিস এবং স্বামীরা তাদের স্ত্রীর মাথায় দেন, একে সম্মান করে। সেই জায়গায় দাঁড়িয়ে বিভাজনের এই কাজ বললেন, এখানে নাকি নির্মমতার সরকার, অর্থাৎ নির্মম সরকার। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এ সরকার মানবিক সরকার। আমরা আরো বলতে চাই এ সরকারটা নির্মল সরকার। পলিউশন নেই,
আপনি এখানে এসে পলিউটেড করবেন না মাননীয় প্রধানমন্ত্রী। আমরা বলতে চাই, যেখানে হিংস্র রাজনীতি, অরাজকতা চলছে, আপনি এইসব বলে যাচ্ছেন। আপনি তো কই মণিপুরে যাননি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। হিংস্র কি হয় রাজনীতির চেহারা, কই আপনি তো সেখানে যাননি। রাষ্ট্রপতির শাসন হয়েছে, তারপরেও আপনাকে দেখা যাচ্ছে না কোথাও। তো আজকে দাঁড়িয়ে আপনি কি বলছেন? কি বলছেন যে এখানে প্রকল্পগুলো নেওয়া হয় না? কোন প্রকল্প? আপনি বলছেন আয়ুষ্মান ভারত নেওয়া হয়নি, তাতে সমস্ত মানুষ বাদ পড়ে যাচ্ছে, 70-এর ওপর বয়সে সব বাদ পড়ে যাচ্ছে। আরে বাবা রে বাবা, স্বাস্থ্যসাথী কবে হয়েছে মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী? ওটা ডিসেম্বর 16 সাল স্বাস্থ্যসাথী প্রয়োগ হয়েছে 17 থেকে। আর আপনি কবে করেছেন ওই আয়ুষ্মান ভারত? অক্টোবর 2018। তাহলে হলোটা কি? টুকতে চাইলেন আপনি। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প এনেছেন সেটা টুকতে চাইলেন, কিন্তু হলো না। সিঁদুরের সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন মেয়েদের স্বাস্থ্য পরিবারের প্রধান করে, আপনি সেটা দেননি। কিন্তু আপনার আয়ুষ্মান ভারত সে কথা বলে না। আর আয়ুষ্মান ভারত নিলে কাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 40% আমাদের টাকা দিতে হতো, আর তার সাথে 7.5 কোটি মানুষ আর তার বেনিফিট পেতেন না। সুতরাং আজকে দাঁড়িয়ে এই যে এই ধরনের কথাগুলো বলছেন, দুর্নীতি আপনি দেখেননি। আপনার রাজ্যে কি কি হচ্ছে, শিক্ষার নীতি দেখেননি। আপনারটা কি? নীতি আয়োগ, যে নীতি আয়োগ আপনি করেছেন সুভাষচন্দ্র বসুর প্ল্যানিং কমিশন সরিয়ে দিয়ে। কি নীতি আপনি মাথায় বসে আছেন? আপনার দলের যা নীতি সেটাই নীতি আয়োগের নীতি। আর সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতবারে তার মাইক বন্ধ করে দিয়েছেন, তিনি সে কথা কালকে বলেছেন। তো বলতে কি চাইছেন এখানে এসে? আমরা এটাই বলছি, সিঁদুর আপনি কিন্তু এইটা একে রাজনৈতিক বাজারে বিক্রি করতে নেমেছেন, এটা নামবেন না। আমরা আপনাকে কিন্তু হুঁশিয়ারি দিতে চাই মেয়েরা, যে আপনি নামবেন না। সিঁদুরের এই বাজারে এটাকে নিয়ে বিক্রি করার যে পরিকল্পনা আপনি করছেন সেটা থেকে বিরত থাকুন। আপনি আপনার মতো এই ধরনের পরিযায়ী পাখির আসা যাওয়া আর ভোট আসলেই সেখানে বলা, এ অনেক হয়েছে। যখন আমাদের সেনারা বুক পেতে তাদের মৃত্যু ভয়কে অগ্রাহ্য করে দেশকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে আছে, লড়াই করছে, আপনি তখন চলে গেছেন বিহারের নির্বাচন, অথবা কোথায় পাগড়ি পরে কি করবেন সেসব ভাবছেন। তো এইসব করে কিন্তু এখানে চলবে না। বাংলা কিন্তু অন্য জায়গা একটা। সুতরাং এখানে রবীন্দ্রনাথ নজরুলের বিভাজন করবেন না। রবীন্দ্র নজরুল একসঙ্গে চলেন বাংলায়। সুতরাং এখানে আপনি সিঁদুর দিয়ে, সিঁদুরকে ব্যবহার করে, মেয়েদের ঘুঁটি করে ব্যবহার করবেন না। এইভাবে আপনার রাজনীতি করার জন্য তাদেরকে বাজারে নিয়ে আসবেন না। আমার পক্ষ থেকে আমি এটা বললাম। এবার আমাদের পক্ষ থেকে বলবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমাদের সম্মানীয় সাংসদ। এবং গতকাল তো আপনারা দেখেছেন উত্তরবঙ্গে এসছেন। উত্তরবঙ্গে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ ওটা ও ভালো করে বলে দেবে। ওই অসম থেকে লোক এসেছে অ, আলিপুরদুয়ারে এসেছেন আ, আবার চলে গেছেন ব্যঞ্জন বর্ণে ক, কুচবিহার থেকে লোক এসেছে দেখলাম আমরা। এবার ঋতব্রত বলবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু গতকাল আলিপুরদুয়ারে মিটিং করেছেন, চন্দ্রিমাদি যে কথা বলছিলেন এতক্ষণ, আমি আলিপুরদুয়ারে গতকাল উনি যেখানে মিটিং করেছেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড, আমি একটু পিছিয়ে যেতে চাই। 2016 সালে যখন আমাদের রাজ্যের বিধানসভা ভোট, 16 সালে বছরের একদম শুরুতে তিনি আলিপুরদুয়ারে আসেন, তবে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নয়, মাদারিহাটে আদিবাসী সারনা ময়দানে তিনি একটা মিটিং করেন। হয়তো তিনি মিটিংয়ের কথাটা ভুলে গেছেন, কারণ তিনি সেই মিটিংয়ে বলেছিলেন যে ওখানে
ডানকান গোষ্ঠীর যে 7টা রুগ্ন চা বাগান রয়েছে, বিজেপিকে জেতালে সেই 7টা চা বাগান অধিগৃহীত হবে। তো ভোটের আগেই যেহেতু উনি বলে গিয়েছিলেন, আমি সেই গেজেট নোটিফিকেশনটা নিয়ে এলাম। যে গেজেট নোটিফিকেশনের তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 28 তারিখ 2016। গেজেট নোটিফিকেশন পাবলিক করে দেওয়া হলো, পাবলিশড হলো গেজেট নোটিফিকেশন, এবং গেজেট নোটিফিকেশন পাবলিশ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, এখনকার যিনি অর্থমন্ত্রী তিনি তখন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার, তারা লিখে দিলেন, একেবারে গেজেট নোটিফিকেশনে আছে যে বীরপাড়া, গারগান্ডা, লঙ্কাপাড়া, তুলসীপাড়া, হান্টাপাড়া, ধুমচিপাড়া এবং ডিমডিমা এই বাগানগুলো সব টিবোর্ড অধিগ্রহণ করে নেবে। বাস্তবে যেটা দেখা গেল, এটা ঠিক যে মনোজ টিগ্গা প্রথম জিতলেন মাদারিহাটে, কিন্তু এই যে বাগানগুলোর নাম এই গেজেটে ছিল, এক এক করে এই সব বাগানের ঝাঁপ বন্ধ হওয়া শুরু হলো। বাগান খোলা তো দূরস্থ, এবং এই সমস্ত বাগান, আরো অনেক বাগান, কিন্তু এই বাগানগুলো, যে বাগানগুলো উনি বলেছিলেন অধিগৃহীত হবে, এই বাগানগুলো বন্ধ হয়ে গেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ গ্রহণ করলেন, তার সরকার উদ্যোগ গ্রহণ করলো এই বন্ধ চা বাগান খোলার। এটা 2016। এখন মাননীয় প্রধানমন্ত্রী হয়তো ভুলে গেছেন যে আদিবাসী সারনা ময়দানে 2016 সালে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2016 থেকে 2021 বাংলার বিধানসভার ভোট, বাংলার বিধানসভা ভোটের আগে যে বাজেট, সেই বাজেটে পরিষ্কারভাবে লেখা হলো যে আসাম এবং বাংলার চা বলয়ের জন্যে 1000 কোটি টাকা উন্নয়নের জন্য দেয়া হবে। আমরা আসামের হিসেব বলতে পারবো না, আসাম থেকে যারা মিটিংয়ে এসেছিলেন তাদের কাছে হিসেব থাকতে পারে, কিন্তু বাংলার চা বলয়ে একটা পয়সা হচ্ছে যা ঘোষণা হয়েছিল তা আসেনি। একটা বাগানে একটা পয়সা, কোনো চা শ্রমিকের জন্য একটা পয়সা ন্যূনতমভাবে আসেনি। এটা 2021-এর ঘোষণা ছিল, এবং আমরা নিশ্চিত, যেহেতু সামনের বছর আবার বাংলার বিধানসভা নির্বাচন আছে, সামনের বছরের বাজেটে আবার চা বাগান নিয়ে কিছু উল্লিখিত থাকবে। এই যে 16-তে ঘোষণা হয়েছিল, 21-এ ঘোষণা হলো, তারপরের আবার বাজেটগুলো দেখলে দেখা যাবে চা বাগান শব্দটাই নেই। এবং সব থেকে গুরুত্বপূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পার্লামেন্টে, আমি তারিখগুলো বলে দিচ্ছি, 21শে মার্চ, 28শে মার্চ এবং 4 এপ্রিল আমরা নির্দিষ্ট করে চা সংক্রান্ত প্রশ্ন এই জন্য করেছিলাম, কেননা বাগানের যে জমি তার মালিক হচ্ছেন রাজ্য সরকার, কিন্তু বাগানগুলো ব্যক্তি মালিক চালান। কেন্দ্রীয় সরকারের বাগান আছে, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পিএসইউ, অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড বাগান চালান। যে লোকসভায় দাঁড়িয়ে গতকাল প্রধানমন্ত্রী এত লম্বা চওড়া বক্তৃতা দিলেন, চা নিয়ে এত কথা বললেন, একবারের জন্য তিনি বললেন না, যদিও গতকাল এই বাগানগুলোর শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন। 4টে বাগান রয়েছে এই ডুয়ার্সে, আলিপুরদুয়ার লোকসভায় 2টো রয়েছে, জলপাইগুড়িতে 2টো রয়েছে, বানারহাট চা বাগান, কারবালা চা বাগান, চুনাভাট্টি চা বাগান এবং নিউ ডুয়ার্স চা বাগান। এই যে 4টে বাগান, আমরা জানতে চেয়েছিলাম যে এই বাগানগুলোতে শ্রমিকরা কেন টাকা পাচ্ছেন না। শ্রমিকরা কাজ করছেন, মজুরি দেওয়া হচ্ছে না। এটা তো ব্যক্তি মালিকের বাগান নয়, বাগানের মালিক হচ্ছেন হেভি ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট। এই বাগানের মালিক অ্যান্ড্রু ইউল অ্যান্ড লিমিটেড কোম্পানি, যার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সেন্ট্রাল পিএসইউ। কেন্দ্রীয় সরকার লিখলেন, আমাদের কাছে হিসেব অন্য, কিন্তু ওরা অ্যাডমিট করলেন যে হ্যাঁ 5-6 সপ্তাহের মজুরি দেওয়া হচ্ছে না। আমরা আজকে বলছি এই বাগানগুলোতে গত 2 বছরের প্রভিডেন্ট ফান্ড, যে প্রভিডেন্ট ফান্ড শ্রমিকের যে টাকা, সেই টাকা কেটে নেওয়া হচ্ছে, সে টাকা জমা তো হচ্ছেই না, এমনকি এমপ্লয়ারের জমা দেওয়ার যে টাকা, মানে কেন্দ্রীয় সরকারের যে টাকা জমা দেওয়ার কথা, সেই টাকা জমা দেওয়া হচ্ছে না। এই বাগানগুলোতে কেন্দ্রীয় সরকারের বাস দেওয়ার কথা, স্কুলের বাচ্চাদের দেওয়ার জন্য আমরা প্রশ্ন করেছিলাম যে বাস আছে কি নেই। সেই প্রশ্নের উত্তর হচ্ছে লাইট উইংড কমার্শিয়াল ভেহিকলস। আসলে ট্রাকের মধ্যে, চা পাতা তোলার ট্রাকের চারিদিকে বাঁশ বেঁধে কুকুর ছাগলের মতো বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাচ্চারা প্রাণ হাতে করে যাচ্ছে, কোনো উত্তর সেখানে পাওয়া যায়নি। এবারে এই যে দেশের প্রধানমন্ত্রী, উনি যে এসে কথা বলেন, ওনার কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে যে ফারাক, সেই ফারাক রাজ্যের মানুষ ধরে ফেলেছেন। আমরা জানতে চেয়েছিলাম যে আমাদের রাজ্যে এবারে চা বলয়ে সমস্যা ছিল,
অনাবৃষ্টির সমস্যা ছিল, নেপালের খারাপ চা ঢুকে যাওয়ার ছিল, সেই নিয়ে চা বলয় একটা সমস্যা তৈরি হয়েছিল। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে চা পাতা তোলার দিন আপনি এগিয়ে দিয়েছিলেন। আমরা জিজ্ঞাসা করলাম 4 তারিখ এপ্রিল মাসের যে রাজ্য সরকার কি জানে যে রাজ্য সরকারকে কনসাল্ট করেছেন চা পাতা তোলার জন্য? কোনো উত্তর নেই। যে উত্তর দিয়েছেন তা থেকে পরিষ্কার যে রাজ্য সরকার কনসাল্টেড নয়। এবার একদিকে মোদির এই কথা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। 67 টাকা দিন প্রতি মজুরি ছিল 2011 সালে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে চলে যায়। আজ মজুরি হচ্ছে 250 টাকা দিন প্রতি, এবং এই মজুরি আরো বাড়তে পারে, কেননা কেন্দ্রীয় সরকার ফ্লোর মিনিমাম ওয়েজ ঘোষণা করছেন না। ফ্লোর মিনিমাম ওয়েজ ঘোষণা করে দিলে রাজ্য সরকার মিনিমাম ওয়েজ ফিক্স করে দিতে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু হচ্ছে না দীর্ঘদিন ধরে, তাই ধাপে ধাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন 250 টাকা মজুরি শুধু নয়, অন্য যে কম্পোনেন্ট যেগুলো রাজ্য সরকারের দেওয়ার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার কথা নয়, তা চা সুন্দরী হতে পারে, জমির পাট্টা হতে পারে, ক্রেশ এবং হেলথ সেন্টার। চা বলয়ে 97টা ক্রেশ এবং হেলথ সেন্টার, এবং এই প্রতিটা হেলথ সেন্টারে অ্যাম্বুলেন্স, এগুলো সব যাদের বাগান তাদের করার কথা। এবং যখন এটা প্রকাশ্যে এলো যে বাগানে বাস পর্যন্ত নেই, যে বাস মালিকদের দেওয়ার কথা, এই বাগানগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের প্রশাসনিক মিটিং আমরা তাকে জানিয়েছিলাম, তিনি বাসেরও বন্দোবস্ত করেছেন, রুট তৈরি হয়ে গেছে, অবিলম্বে রাজ্য সরকার বাসগুলো চালাবে। এখন এগুলো চা শ্রমিকদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঘটনা ঘটছে। চা শ্রমিকরা বুঝতে পারছেন যে চা শ্রমিকদের পক্ষে কে আছেন, চা শ্রমিকদের পক্ষে কে নেই। তার ফলাফল আমরা মাদারিহাটের উপনির্বাচনে দেখেছি। লোকসভা নির্বাচনে মাদারিহাটে 100টা বুথ, চা বলয়ের বুথ, শুধু চা বাগানের বুথ, সেই বুথগুলোর 55টা বিজেপি জিতেছিল, 45টা তৃণমূল জিতেছিল। উপনির্বাচনে আমাদের 45 বেড়ে হয়েছে 81, বিজেপির 55 কমে হয়েছে 19। শুধু চা বলয়ে 15,000 ভোটের লিড মাদারিহাটে পাওয়া গিয়েছে, এবং আমরা কনফিডেন্ট উনি যা খুশি উনি আরো আসবেন। এই মানে প্রি ইলেকশন গিমিক ভিজিটগুলো শুরু হলো, এই ভিজিট চলতে থাকবে, তো উনি আসুন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। উনি আরো চা বলয়ে যান, আরো প্রতিশ্রুতি দিন, কিন্তু আমরা এটুকু নিশ্চিত যে অভিজ্ঞতার ভিত্তিতে অলরেডি চা বাগানের মানুষ ভোটে চা বেল্টের যে বুথগুলো রয়েছে সেই বুথের রেজাল্ট গত 2 বছর ধরে যা দেখতে পাওয়া যাচ্ছে তা থেকে পরিষ্কার যে মোদির কথা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, এই ফারাক আমাদের চা বলয়ের মানুষ ধরে ফেলেছেন, এবং মানুষ সেইভাবে ভোট দিচ্ছেন, সেইভাবে ভোট দেবেন। আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার মুখ্যমন্ত্রী করবার যে বাংলার লড়াই, সেই লড়াইয়ে আমাদের রাজ্যের চা বলয় অধ্যুষিত আসনগুলোতে বিজেপি একেবারে পর্যুদস্ত হবে। আপনাদের মাননীয় সাংসদ এবং আমাদের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বুঝিয়ে দিলেন চা বাগানের অবস্থা এবং তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কি করার প্রয়োজন ছিল, কি করেনি, তাদের অসত্য ভাষণ, সব কথাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ। সুপ্রভাত, নমস্কার। আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের কেন্দ্রে একটি ভণ্ড কপট সরকার রয়েছেন, যারা মানুষের কথা ভাবেন না, এবং তাদের মাথার উপরে একজন এমন প্রধানমন্ত্রী রয়েছেন যিনি অসত্য কথনে অভ্যস্ত। যেখানে প্রয়োজন, যে কথাটা আমার অগ্রজ চন্দ্রিমাদি বললেন, যে মণিপুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টিম পাঠিয়েছিলেন, আমরা 2 বছর আগে সেখানে গিয়ে দেখে এসেছি কি ধরনের অত্যাচার, এবং রাজ্যটা ছারখার হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। সেখানে তিনি যাওয়ার সময় পাননি। বর্তমানে আমরা দুঃখের সঙ্গে দেখেছি কিভাবে কিছু পর্যটকের উপরে সন্ত্রাসবাদীরা হামলা করে তাদেরকে হত্যা করেছেন। তার দলের একজন সাংসদ বলছেন সেই যে নারী যাদের স্বামীরা ওখানে নিহত হলেন,
বললেন সেই মেয়েদের উচিত ছিল ওখানে দাঁড়িয়ে লড়াই করা। তার মানে শুধু এইভাবে বলেননি, তিনি অত্যন্ত নিম্নরুচির কথা বলেছেন ওই মহিলাদের সম্বন্ধে। অত্যন্ত নিন্দনীয় একজন মহিলা হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে, একজন সাংসদ হিসেবে আমি ধিক্কার জানাই যে যে মেয়ের চোখের সামনে তার স্বামী মারা যাচ্ছে সন্ত্রাসবাদীর হাতে, তাদের সম্বন্ধে ওই পার্টির, ভারতীয় জনতা পার্টির সাংসদ যে রুচির কথা বলছেন, গোটা দলটার মানসিকতা সেখান থেকে বোঝা যায়। এবং দলের যিনি ক্যাপ্টেন তারও মানসিকতা সেখান থেকে বোঝা যায় যে তার কাছে ব্যক্তিগতভাবে তিনি সিঁদুর ফেরি করতে বেরিয়েছেন, কিন্তু সিঁদুরের মূল্যটা কতটা, যদি কেউ সিঁদুরের মূল্য দিয়ে থাকে, স্যালুট জানাই আজকে আমি এই সাংবাদিক সম্মেলন থেকে আমাদের সেই সেনানী ভাই বোনদের। তাদের মধ্যে কিন্তু জাত ধর্ম কখনো কাজ করে না, তারা আমাদের ভারতবর্ষকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েন এবং তারা লড়াই করেছেন, দাঁতের দাঁত চেপে যুদ্ধ করে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছেন এবং সেখানকার যে সন্ত্রাসবাদীর ঘাঁটি সেগুলোকে গুড়িয়ে দিয়েছেন। এবং আমরা শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যমে যে সেখানে 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন, তা সত্ত্বেও কিন্তু সংসদীয় দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দাবি জানিয়েছেন যে এটার আলোচনাটা সংসদ ভবনের ভিতরে হওয়া উচিত, কেননা সংসদ ভবন হচ্ছে আমাদের দেশের সেই গণতন্ত্রের পীঠস্থান যেখানে আলোচনাটা সারা দেশের মানুষ জানতে পারে এবং নাগরিকের জানার অধিকার আছে যে আঘাতটা আমাদের উপরে আসলো, প্রত্যাঘাতটা কিরকম ভাবে হলো। এবং আমাদের যে সংসদীয় দল ভারতবর্ষের সারা পৃথিবী ঘুরে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে জনমত গড়ে তোলার জন্য, বিশ্ববাসীকে জানানোর জন্য ঘুরছে, সেখানে কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অন্য কাউকে না পাঠিয়ে আমাদের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন এবং তিনি যেভাবে বুক চিতিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী সস্তা রাজনীতি করতে এসেছেন, তার মনে কোনো গভীর দাগ কেটেছে বলে মনে হয় না। তিনি নির্বাচনকে সামনে রেখে হেলায় কথা বলে যাচ্ছেন, আশা করি তিনি আবার আসবেন। আমরা আতঙ্কিত যে এসে তিনি কি ধরনের ভ্রান্ত কথা পশ্চিমবাংলায় বলবেন, সব রাজ্যে ঘুরে ঘুরে বলছেন। তিনি যেন মনে হয় যে এটাকে একটা ভোটের প্রচার এবং ভোটের একটা কৌশল হিসেবে নিয়েছেন, যেখানে আমরা মানুষ নিহত হয়েছেন বলে দুঃখিত, যেখানে ভারতবর্ষের সেনানীরা স্থল নৌবাহিনী আকাশপথে গিয়ে বিভিন্নভাবে পর্যদুস্ত করতে পেরেছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের, এবং শুধু সন্ত্রাসবাদীদের নয়, সন্ত্রাসবাদীদের যারা মদত দিচ্ছে সেই পাকিস্তান সরকারকেও। সেখানে যখন লড়াই করেছেন আমাদের সেনানীরা, তাদের উদ্দেশ্যে কোনো ভালো একটা প্রশংসার কথা তার মুখ থেকে বেরোচ্ছে না। তিনি নিজে ঢাক বাজাচ্ছেন যে নিজেই গেছিলেন বোধহয় যুদ্ধ করতে। তার যে এই মানসিকতা যে তিনি প্রথম কথা সিঁদুরের কোনো মূল্য দিচ্ছেন না, তিনি মহিলাদের অপমান করছে, তার দলের সাংসদরা অত্যন্ত নিম্নরুচির কথাবার্তা বলছেন। ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে যেভাবে তারা ধর্মে ধর্মে জাতের ভিত্তিতে মানুষকে ভাগাভাগি করে হত্যা করছে, তাতে করে বোঝা যায় তারা ভারতবর্ষের সংবিধানকে মানেন না এবং সাংবিধানিক যে তাদের দায়িত্ব পশ্চিমবাংলার মানুষের প্রতি সর্বতোভাবে তারা ব্যর্থ। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে দাবি জানাতে চাই সেই 1,75,000 কোটি টাকার যেটা জিএসটি হিসেবে তারা এখান থেকে নিয়ে গেছেন এবং আমাদের প্রাপ্য। যদি সরকার নিজের ট্যাক্স, নিজের কর এখান থেকে তুলে রাজ্যে খরচ করে, যেটা এতদিন রীতি ছিল, তাহলে অন্য কথা, ওনারা জিএসটি তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের ভাগের টাকাটা দিচ্ছেন না, যার ফলে আমাদের যারা ডেলি লেবার, যেটাকে আমরা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টির মধ্যে দিয়ে তাদেরকে দেওয়ার কথা, সেই টাকাটা আটকে রেখেছেন, বাড়ির টাকাটা আটকে রেখেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রায় 47 লক্ষ
এবং বর্তমানে তিনি আরো 28 লক্ষ গরিবকে মাথার উপর ছাদ দেওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। সেটা রাজ্যের টাকা, তাতে তাদের কোনো ভূমিকাই নেই। রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কাজ করছেন। তাতে খুব গাত্রদাহ হচ্ছে, খুব গাজালা হচ্ছে যে কিভাবে রাজ্যটা এগিয়ে যাচ্ছে, আমরা তো এত অত্যাচার করছি। জায়গায় জায়গায় দাঙ্গা লাগাবার পরিকল্পনা করছেন, জায়গায় জায়গায় তারা এমন কথাবার্তা বলছেন যে আমাদের বাংলাকে অপমান করছেন। এবং যেভাবে তিনি নিজে এখন বর্তমানে বেরিয়েছেন ভারতবর্ষ ঘুরে নিজে দাবি করতে, তার এই কলা কুশলী যে তিনি যেভাবে করে থাকেন একটা ভণ্ড সরকারের মাথায় থেকে ভারতবর্ষকে একটার পর একটা মিথ্যাচারের মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরার, সেটা মানুষ বুঝে গেছে, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে। এবং বাংলায় উনি যে বারবার এসে মিথ্যাচার করছেন, আমরা তার তীব্র বিরোধিতা করছি। ভারতবর্ষের মানুষ হিসেবে, বাংলার নাগরিক হিসেবে আমরা জানতে চাই যে উনি এই ধরনের মিথ্যাচার করে ভাবছেন যে বাংলায় ভোট জেতা যায়। বাংলার মানুষ কিন্তু তৈরি আছে। এবং কালকে যেভাবে বলছেন বাংলায় নাকি অপারেশন বেঙ্গল হবে অপারেশন সিন্দুরের মতন, মানে যেভাবে তারা সন্ত্রাসবাদীদের হত্যা করেছে আমরা ধরে নিতে পারি ওনারা বলছেন এখানেও তো এরকম হত্যা করবেন। অপারেশন সিন্দুরে সন্ত্রাসবাদী হত্যা হয়েছে, তাহলে অপারেশন বেঙ্গল যখন তারা একসঙ্গে বলছেন একই বন্ধনীতে এনে, তাহলে আমরা ধরে নিতে পারি যে তারা এখানে খুনের রাজনীতি শুরু করতে চলেছেন। নিন্দনীয়, এটা ধিক্কার। ওনাদের খুনের রাজনীতির জবাব বাংলার মানুষ ভোটের বাক্সে ওনাদের দিয়েছে, আগামী দিনেও দেবে। ওনারা কাদের সঙ্গে নিয়ে চলছেন, কিভাবে এক হয়ে যাচ্ছে তলায়, সেটা কিন্তু বাংলার সাংবাদিকরাও জানেন, বাংলার রাজনীতি যারা করে তারাও জানেন। বাংলার মানুষ পাড়ায় পাড়ায় দেখতে পাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির হয়ে বুথে কে বসছে, সেখানে কিন্তু রাম বাম এক হয়ে যাচ্ছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করতে হবে, তৃণমূল কংগ্রেসকে আঘাত করতে হবে। তৃণমূল কংগ্রেস অত্যন্ত মজবুত জমির উপরে দাঁড়িয়ে মানুষের কাজ করে মানুষকে সাথে নিয়ে পথ চলছে, তাই তাদেরকে ওইভাবে আঘাত করে আপনারা কোনো ক্ষতি করতে পারবেন না। এই বক্তব্যটা যেন সঠিকভাবে ওনাদের কানে ঢোকে, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। আমাদের এটা বলার ছিল আপনাদের, গতকাল আলিপুরদুয়ারে যে সভা হয়েছে সেই সভার প্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন, আজকেও আমরা দলের পক্ষ থেকে আমরা 3 জন আপনাদের কাছে আমাদের দলীয় বক্তব্য তুলে ধরলাম। এবং যেভাবে আমার আগে ঋতব্রতও বলেছেন এবং ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তিনিও বলেছেন, যেভাবে অপারেশন বেঙ্গলের কথা বলা হয়েছে আমরা তার তীব্র বিরোধিতা করি। অপারেশন সিঁদুর মেয়েদের ঘুঁটি বানিয়ে ব্যবহার করা রাজনীতির ময়দানে, এটা আমরা ধিক্কার জানাই। এবার আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। দিদি, সৌরভ বলছিলাম TV9 থেকে। একটা ব্যাপার হচ্ছে যে প্রধানমন্ত্রীর বক্তব্যে একটা জিনিস স্পষ্ট, অপারেশন সিঁদুর এই নামকরণ এবং যেভাবে উনি কালকে এলেন, আপনারা বলছেন যে এর মাধ্যমে কার্যত 26-এর প্রচারই শুরু করলেন প্রধানমন্ত্রী। তো সবাই কিন্তু টার্গেট করছে মহিলা ভোট ব্যাংক, বাংলার যে 3 কোটিরও বেশি মহিলা ভোট ব্যাংক মহিলা ভোটার রয়েছেন সেটা। আপনারা বিগত নির্বাচনে ব্যাপকভাবে এই ভোট ব্যাংকের একটা বড় অংশের ভোট পেয়েছেন। বিজেপিও তৎপর এ রাজ্যে এই ভোট ব্যাংকে টার্গেট করে। তো এই ভোট ব্যাংক বা মহিলাদের বিষয়টা নিয়ে এ রাজ্যের শাসক দল কি ভাবছেন বা কি পরিকল্পনা করছেন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী শুধুমাত্র ভোটের কথা চিন্তা করে কিন্তু মেয়েদের এগিয়ে দেন না। মেয়েদের লড়াই আজও হচ্ছে কি, অর্থনৈতিক ক্ষেত্রে যাতে সমান জায়গায় তারা থাকেন, তারা সবল হন, রাজনৈতিক ক্ষেত্রে সবল হন এবং তার সাথে সাথে সামাজিক সম্মান পান। এটাই তো, এই 3টে ক্ষেত্র নিয়েই তো আজকে মেয়েদের লড়াইটা। আজও 8ই মার্চ বিশ্বব্যাপী হচ্ছে। আমরা কিন্তু ভোটের দিকে তাকে আমাদের দলের নেত্রী করেন না। কেন?
যখন 11 সালে এলেন ভোট তো হয়ে গেছে, তারপরে 12 সালে পঞ্চায়েতের আইনটাকে পাল্টে দিয়ে মেয়েদের 50% করে দিলেন। যখন 16 সাল হলো ভোট তো হয়ে গেছে, 17 সাল থেকে শুরু হয়ে গেল আমাদের স্বাস্থ্যসাথী মহিলাকে প্রদান করে। 21-এ ভোট তো হয়ে গেছে, তারপরে লক্ষ্মীর ভান্ডার এলো। তাহলে মেয়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবার জন্য, টাকা মেয়েদের হাতে তুলে দেওয়ার জন্য, মাইক্রো লেভেলে মেয়েদের হাতে টাকা যদি থাকে তাহলে বাজার চাঙ্গা থাকে। আর সেইভাবেই করে কিন্তু এখানে অর্থনৈতিকভাবে অনেক জায়গায় জিএসডিপি তারা ফল করে গিয়েছিল, জিডিপি ফল করে গিয়েছে, কিন্তু আমাদের রাজ্যে জিএসডিপি পজিটিভ দিকে ছিল সবসময়, কোভিডের পরেও, এটা মনে রাখতে হবে। সুতরাং আমরা ভোট ব্যাংক ব্যবহার করে না, কিন্তু ভোট দেবে বলে মেয়েদের করতে হবে তা না, মেয়েদের করেন বলে তাই মেয়েরা সম্পূর্ণ আস্থা রাখেন মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর, আমাদের দলের নেত্রীর ওপর। এটা তফাৎ। অপারেশন সিঁদুর, কালকে দেখছিলাম কিছু ছেলে গেঞ্জি পরে পেছনে অপারেশন সিঁদুর লিখে দৌড়চ্ছে। তা এই সিঁদুর যে এটাকে বাজারে নিয়ে আসা, মাননীয় মুখ্যমন্ত্রী এটা করেন না। তিনি জানেন, তিনি সম্মান দেন, আর সম্মান দেন বলে তাই মেয়েরাও তাকে সম্মান করে। কালকে মুখ্যমন্ত্রী সিঁদুর নিয়ে প্রশ্ন তুলেছেন, তারপরেই মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। ওরা তো থেকে আরম্ভ করে সকলে, সুকান্ত মজুমদার প্রত্যেকে ব্যক্তিগত আক্রমণে নেমেছেন, এটাকে আপনারা কি? ওরা ব্যক্তিগত আক্রমণেই তো অভ্যস্ত। যখন কিছু জবাব থাকে না তখন ব্যক্তিগত আক্রমণ এবং এই ধরনের নোংরা উক্তি করা, এটা ওদের স্বভাব। এটা তো দেখাই যাচ্ছে। ওদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী এসে তিনিও তো এইটাই করে যান। সুতরাং মুখ্যমন্ত্রী এসব আন্দোলন করা মহিলা একজন, সুতরাং তাকে ওসব বলে টলানো যাবে না। এটা বাংলার মানুষ কেন, ভারতের মানুষ সহ আন্তর্জাতিক ক্ষেত্রের মানুষও জানেন, সারা বিশ্বের মানুষ জানেন যে মুখ্যমন্ত্রী এমনি হননি। ওই জায়গা থেকে মুখ্যমন্ত্রী হওয়াটা কম কথা নয়, কিন্তু কেউ নিজেকে চাওয়ালা 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 বলেন, মুখ্যমন্ত্রী নিজে বলেন না যে তিনি কোথা থেকে কি হয়েছেন। এটা মানুষ দেখেছে, মানুষ বলে। দিদি, বিজেপি একটা প্রশ্ন তুলছে, সেটা বিজেপি বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে দাঁড়িয়ে অপারেশন সিন্দুরের সাফল্যের কথা বলছেন, আর বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনারা এর সমালোচনা করছেন। আপনারা স্ট্যান্ড পয়েন্টটা ঠিক করুন, এটা বিজেপির দাবি। এটা অবান্তর কথা। অপারেশন সিঁদুরের যে সাফল্য, সে কথাটা বলতেই তো প্রতিনিধি দল গেছে, সেখানে তো সেনাদের সাফল্যের কথা বলতে গেছে। আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এসে এই অপারেশন সিঁদুরটাকে বেস করে রাজনৈতিক ফায়দা তুলছেন। আমরা বলছি সেনাদের কুর্নিশ করো, তাদের পরাক্রমকে স্যালিউট করো। এমন আপনি বলছেন যেন মনে হচ্ছে আপনিই বোধহয় বন্দুক টন্দুক নিয়ে সেদিন দাঁড়িয়ে পড়েছেন। আপনাকে তো তারপরে কয়েকদিন দেখা যায়নি, আপনি চলে গেছেন তারপর বিহারে, আগে ইলেকশন ক্যাম্পেইন করে এসছেন, তারপরে এসে কথা বলছেন। তা আমরা তো সেই জায়গায় বলছি, আমরা কোনো, আমাদের এই কাজের মধ্যে কোনো কথার মধ্যে দ্বিচারিতা নেই, কাজের মধ্যেও দ্বিচারিতা নেই। দিদি, আজকে নবান্ন অভিযান ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা, ইতিমধ্যে জমায়েতও শুরু হয়েছে, শিয়ালদা থেকে নবান্ন যাবে এবং আটক করা হচ্ছে চাকরি। দেখুন, এটা আমি বলতে চাই না, এবং তারা কিভাবে কি করবেন আমরা এখনো দেখিনি, আমি জানি না, এটা নিয়ে আমি বলতে চাই না, কারণ আমরা কেউই এখানে বলবো না। শিক্ষা দপ্তর আছে, শিক্ষামন্ত্রী আছেন, সুতরাং তারা সবটা দেখছেন। সেটা তাদের ব্যাপার, কি বসবেন কি বসবেন না। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরশু তার আগেও মুখ্যমন্ত্রী কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের কোর্টের অর্ডার মানতে হবে, মাননীয় সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার মানতে হবে। আমাদের রিভিউ পিটিশন পেন্ডিং আছে, কিন্তু তার মধ্যে যে অর্ডারটা দিয়েছেন সেটাকে তো আমরা মান্যতা দেব। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কালকে অলরেডি এই এসএসসি যে রিভাইজড রুলস, সেই রুলসটাকে প্রকাশ করা হয়েছে। সুতরাং কে পরীক্ষা দেবেন কে দেবেন না সেটা তো তার উপর নির্ভর করছে, শিক্ষা দপ্তর দেখছে সেটা। দিদি, একটা অডিও গতকাল থেকে ভাইরাল হচ্ছে, আপনাদের দলের নেতা বীরভূমের অনুব্রত মণ্ডল, তিনি থানার এক অফিসারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এরকম একটা অডিও ভাইরাল হচ্ছে। কি বলবেন, এতে কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? খোঁজ খবর নেবেন?
এটা এটা কি টুইট করেছেন না করেছেন জানি না, কিন্তু আমরা কেউই এখানে ভালো করে শুনিনি। তবে একটা দেখছি সংবাদ মাধ্যমে যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে। যদি কোথাও কোনো অন্যায়ভাবে কিছু বলেন, সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখছে। Chondrima, the same question in English, that an audio has gone viral where Anubrata Mandal is being heard of, maligning the police like anything, and he has said a lot of things against women there. So what's your reaction to No, we have not personally heard, none of us sitting here, none of the three we are sitting here, we haven't heard that. But yet, if anything has been said by Anubrata Mandal, then our party is keeping a watch over it and will do the needful. दीदी 9 जून से वो दिन जो है जब तीसरी बार के लिए प्रधानमंत्री ने शपथ ली थी, इस 9 जून को वो घर घर सिंदूर भेजने वाले हैं कि सिंदूर ऑपरेशन का आउटरीच प्रोग्राम करेंगे और घर घर तक पहुंचेंगे। इसको कैसे देखते हैं? वही तो हम तीनों बोले हैं आपको कि सिंदूर को लेकर इसका फायदा, पॉलिटिकल फायदा उठाने के लिए ये सब कर रहे हैं। तो किसके घर में सिंदूर भेजेंगे, ये भी तो एक क्वेश्चन हो जाएगा ना। अपना घर भी भेजना है, सब कुछ करना है ना, तो किसके घर जाएगा? और डिवाइसिव पॉलिसी, यही पॉलिसी उनका है, तो यही कर रहे हैं वो। लेकिन बंगाल में ये चलेगा नहीं, और सारा भारतवर्ष में, हमारा देश में भी नहीं चलेगा। जब महिलाओं की बात हो रही है ना, तो महिलाओं इकट्ठा है, सारे देश की महिला इकट्ठा है। अब जाके देखिए कि एकदम पूरा विश्व के महिलाएं एकदम एकत्रित है कि एक साथ में एकजुट होकर बात करेंगे और इसके विरोध में बोलेंगे। दीदी, प्रधानमंत्री सभा दीदी बीजेपी का कहना है कि कल मुख्यमंत्री जब वो स्पीच दे रही थी, कल मीडिया ब्रीफ कर रही थी, तब उन्होंने कहा है कि जो बॉर्डर के पहरेदार हैं वो ही स्मगलिंग करते हैं। तो इनडायरेक्टली बीएसएफ पर हमला किया। तो जहां एक तरफ फोर्सेस इतना अच्छा काम किए हैं ऑपरेशन सिंदूर के दौरान, वहीं मुख्यमंत्री बीएसएफ को अटैक कर रही है स्मगलिंग के नाम पर। नहीं, ये जो हुआ है, कुछ जगह तो हम लोग देखे हैं कि ये हुआ है, वही की उसी के बाद माननीय मुख्यमंत्री की थी। लेकिन सब बीएसएफ को जनरलाइज करके ये बात तो वो नहीं बोली। तो बीएसएफ का जो काम है वो कर रहा है। हम लोग कल भी मुख्यमंत्री जी बोले कि फेंसिंग का जो जमीन देना है वो तो केंद्र सरकार को देना है, हम लोग दे रहे हैं। 1200 एकर्स हम लोग दिए हैं। तो ये मुख्यमंत्री सब बीएसएफ को जनरलाइज नहीं किए। अगर किसी को बोलना है तो वो बोलते रहे, लेकिन लोग जानते हैं कि मुख्यमंत्री क्या बोल रही है। आपने कई बार बंगला में भी बताया कि सिंदूर बेचने के लिए प्रधानमंत्री आए थे। ऐसा क्यों कह रहे हैं सिंदूर बेचने वाला बात? और विरोधी दल की तरफ से शुभेंदु अधिकारी ने भी एक वीडियो रिलीज करके बताया कि ममता बनर्जी जो चंदन भी नहीं लगाती है, वो जब दीघा के जगन्नाथ मंदिर के उद्घाटन के समय चंदन वो पोस्ट दी थी, ऐसे वीडियो भी सामने लाकर बताया जा रहा है कि ममता बनर्जी को चंदन की अहमियत पता नहीं, वो सिंदूर को लेकर क्यों बात कर रही है? मुझे पता नहीं है, मैं क्या बोलूं आपको। ये पता है ना कि सिंदूर, आपको नहीं लगता है कि सिंदूर को लेके बाजार में आ गए हैं? वो बाजार है पॉलिटिकल बाजार, आपको नहीं लगता है? जब बोल रहे हैं कि घर घर हम सिंदूर भेजेंगे, इसका मतलब क्या है? तो बेचना है ना, ये पॉलिटिकली बेच रहे हैं सिंदूर को, जो कि करना नहीं चाहिए। सिंदूर एक सम्मान की चीज है जो कि हर हस्बैंड अपनी स्त्री को देते हैं, और मांग में सिंदूर भरना ये दूसरा एक सम्मान है। और उसी को लेके राजनीतिक मैदान में खड़े उतरे हैं ये हमारे माननीय प्रधानमंत्री जी। और चंदन लगाया है या नहीं, तो चंदन तो वहां से लगा दिया गया है, तो उसका अगर हमारे एलओपी को उससे कुछ दिखाई दिया है तो वो उसका डेमोन्स्ट्रेशन करके बताए, और हमें कुछ पता नहीं है। দিদি, প্রধানমন্ত্রী সভার পরদিন দেখা যাচ্ছে জাতীয় মহিলা কমিশন অত্যন্ত অ্যাক্টিভ। নারী নির্যাতন ইস্যুতে যে সমস্ত মামলাগুলো বা অভিযোগগুলো রয়েছে সেগুলো শুনানির তোড়জোড় শুরু হয়ে গেছে এ রাজ্যে।
জাতীয় মহিলা কমিশন তো মণিপুর নিয়ে নড়াচড়া করে না, হাতরাস নিয়ে নড়াচড়া করে না। যখন বিলকিস বানুর ঘটনা হয় তখন দেখি না আমরা জাতীয় মহিলা কমিশনকে, উন্নাওতে দেখি না আমরা ওই সমস্ত নড়াচড়া, না তো দেখি না, বরঞ্চ বিলকিস বানুতে যারা অভিযুক্ত ছিল তারা বেরিয়ে এলেন, তাদের গলায় মালা, মাথায় টিকা সব হলো, আবার সুপ্রিম কোর্ট ঢুকিয়ে দিয়েছে। তো সুতরাং মানে পলিটিক্যাল যদি কোনো কমিশন হয়ে যায় তাহলে যার অবস্থা হয় সেটাই হয়েছে। আরেকটা প্রশ্ন দিদি, আপনারা দাবি করছেন যে স্পেশাল সেশন ডাকার পার্লামেন্টে এই কাশ্মীর নিয়ে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে স্পেশাল সেশন ডাকা হচ্ছে কিন্তু সেটা কাশ্মীর ইস্যুতে নয়, জরুরি অবস্থা 50 বছর পূর্ণকে সামনে রেখে। এটা কি এই যে আপনাদের বিরোধী ঐক্যটা ভাঙার চেষ্টা জরুরি অবস্থাকে সামনে রেখে? প্রথম কথা, ভারতবর্ষের মানুষ জানতে চাইছেন যে ঘটনাটা কি ঘটলো। প্রধানমন্ত্রী তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কুকথা বলছেন, অত্যন্ত নিম্নরুচির, এবং উনি এসে যে সিঁদুর নিয়ে বক্তব্য দিচ্ছেন, বাড়ি বাড়ি সিঁদুর পাঠাবেন, ওই মহিলাগুলি যারা পর্যটক হিসেবে পেহেলগাঁওয়ে গিয়ে তাদের স্বামীকে হারিয়েছেন, উনি কি তাদের সিঁদুর ফিরিয়ে দিতে পারবেন শিথির? উনি কি তাদের স্বামীকে ফেরত আনতে পারবেন? এটা চরম ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের এবং আভ্যন্তরীণ নিরাপত্তার। আমাদের দেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক আছে তাদের কাছে খবর ছিল না কেন যে এইভাবে সন্ত্রাসবাদীরা দেশের ভিতরে ঢুকে এসে মানুষকে হত্যা করছে? এবং আমরা জানতে চাই যে সেই যে সন্ত্রাসবাদীরা যারা ঢুকেছিল, অনেক জায়গায় তাদের কিন্তু মিডিয়াতেও ছবি দেখা গেছে, অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে, কিন্তু আজ অবধি তাদের একজনও কিন্তু গ্রেপ্তার হননি। তারা কোথায় আছেন, কিভাবে আছেন, আবার কবে, কোথায়, কখন আঘাত হানবেন, কার উপরে আঘাত হানবেন, কাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে, কোন মায়ের সিঁদুর আবার তারা মিটিয়ে দেবেন, এই প্রশ্নটা আমরা আপনাদের কাছে করছি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে সিঁদুরের বাটি নিয়ে না ঘুরে নতুন করে যেন সেই সন্ত্রাসবাদ ভারতবর্ষের জমিতে কোনো ক্ষতি করতে না পারে, এটা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিশেষভাবে দেখা উচিত এবং আভ্যন্তরীণ এই যে নিরাপত্তা সেটাকে তাদের সুরক্ষিত করা উচিত, আমাদের যে বর্ডারটা সেটাকে সুরক্ষিত করা উচিত। কেননা আমরা যতদূর জানি যে বিএসএফ এর যে সীমাটা ছিল 15 কিলোমিটার সেটাকে বাড়িয়ে 50 করেছেন তারা। তার মানে সম্পূর্ণভাবে কিন্তু ভারত সরকারের অধীনে এখন বর্ডার, সেই বর্ডার দিয়ে এরা ঢুকছে এবং যতদূর সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে উপর দিয়ে না এসে সুড়ঙ্গ কেটেছে। তার মানে তারা পাকিস্তান থেকে ভারতবর্ষ অব্দি শয়ে শয়ে সুড়ঙ্গ কেটে ফেললো, সুড়ঙ্গ দিয়ে তারা ঢুকছে, তাদের পিছন পিছন নাকি সৈন্যও ঢুকবে। তাহলে ভারত সরকার কমপ্লিটলি ফেলিয়ার। এই ভারত সরকারের এই প্রধানমন্ত্রীর ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। তাদের কোনো অধিকার নেই মানুষকে এরম অসুরক্ষিত রাখার। দিদি, শুভেন্দু অধিকারী একটা প্রশ্ন তুলছেন যে সিঁদুর মুছে ফেলার রাজনীতি তৃণমূল করছে, কারণ হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের সিঁদুর মুছে ফেলা হয়েছে। পাল্টা অভিযোগ শুভেন্দু অধিকারী করছে। করুন না, ওনার করতে ইচ্ছে হয় করবেন, আমাদের যা বলার আমরা বললাম। আমি একটা কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে কাকলিদি তুললেন বিষয়টা, বা তার আগে আপনারাও যে প্রশ্ন করলেন, ধরুন উধমপুরে আমাদের দেশের যে এয়ারবেস রয়েছে, উধমপুরের এয়ারবেস সম্পর্কে, এটা আমাদের কথা নয়, উধমপুর পূর্বের বিজেপির যিনি এমএলএ, সেই বিজেপির এমএলএ তিনি বলছেন যে আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স, সেই ইন্ডিয়ান এয়ারফোর্সকে অকর্মণ্য, ইনকম্পিটেন্ট, অযোগ্য বলেছেন, এবং বলেছেন গোটা অপারেশনের সময় তারা ঘুমোচ্ছিলেন। এটা অন্য কেউ বলছেন না, এটা বিজেপির উধমপুর পূর্বের যিনি বিধায়ক আছেন তিনি বলেছেন। এবং এই যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন বর্ডার নিয়ে, স্মাগলিং নিয়ে, কাকলিদি যে কথা বললেন যে আমাদের গোটা দেশটা তো বৈচিত্র্যে ভরা, পশ্চিমবঙ্গের সঙ্গে গুজরাটের কোনো মিল নেই। গুজরাটে যে পরিমাণ ব্যারেন ল্যান্ড রয়েছে, যেখানে কোনো জনবসতি নেই, আর পশ্চিমবঙ্গকে স্ট্রেট জ্যাকেট করা যায় না। পশ্চিমবঙ্গের যে 15 কিলোমিটার জুরিসডিকশন বিএসএফ এর, সেটা হঠাৎ করে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়নি, পার্লামেন্টে চর্চা হয়নি, হঠাৎ করে এটা করে দেওয়া হলো 15 থেকে 50। যখন প্রশ্ন তোলা হলো তখন যুক্তি দেওয়া হলো এটা স্ট্রেট যে সব জায়গায় এক করে দেওয়া হচ্ছে। গুজরাটে 80 ছিল, গুজরাটে 80টা যেহেতু আমরা 50 করেছি, তাই পশ্চিমবঙ্গে 15 কিলোমিটারটাকে 50 করেছে। এখন ভারতবর্ষের মতো দেশে সমস্ত কিছুকে তো স্ট্রেট জ্যাকেট করা যায় না। 50 কিলোমিটার অবধি আপনি বলবেন জুরিসডিকশনও আপনার,
আর দায় নেবেন না, দুটো তো একসাথে হয় না। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখছি যে এই ঘটনা ঘটছে, বিজেপি একটা ডিনায়াল মোডে রয়েছে এবং এই বর্ডার সিকিউরিটি ফোর্স, সেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে ডেফিনেটলি, কারণ আমাদের রাজ্যের এমন পয়েন্ট রয়েছে, আমাদের শিলিগুড়ির পয়েন্ট, আমাদের ধুলিয়ানের যে পয়েন্ট, সেখান থেকে ঝাড়খণ্ডের বর্ডার তো 50 কিলোমিটারই নয়, গোটাটাই তো বিএসএফ এর জুরিসডিকশনের আন্ডারে। তো আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন পার্লামেন্টকে এড়িয়ে, রাজ্য সরকারকে আলোচনা না করে। আর সব থেকে বড় কথা যে আরো একটা অসত্য কথা, আরো একটা মিথ্যাচার ক্রমাগত হচ্ছে যে জমি নাকি দেয়া হচ্ছে না। আমাদের কাছে যা রিপোর্ট আছে আমরা সেটা পার্লামেন্টে বলেওছি যে যা জমি চেয়েছেন তার সমস্তটা দেওয়া হয়ে গেছে, যেটা এখনো দেননি সেটা তো না দিলে আমরা তো যেচে জমি দিয়ে দিতে পারবো না, আমরা একদম ডেটা দিয়ে এটা পার্লামেন্টে তুলে ধরেছি। काकुली दी एक सवाल है, चुनाव में तकरीबन 2026 में तकरीबन साल भर का समय बाकी है। बीजेपी जिस तरीके से प्रधानमंत्री कल पश्चिम बंगाल के दौरे पर आए थे और ऑपरेशन सिंदूर को रखकर वो क्राउड को संबोधित किए और लोगों तक पहुंचने की कोशिश की और लगातार वो हमलावर रहे तृणमूल सरकार पर, तो क्या हम कह सकते हैं कि बीजेपी ने अपना पोल ब्यूगल बजा दिया है? और ऐसे में तृणमूल कांग्रेस कितना तैयार है 2026 के विधानसभा चुनाव लड़ने के लिए? भारतीय जनता पार्टी जानते हैं कि पश्चिम बंगाल के लोग उन्हें पसंद नहीं करते। पिछले इतने चुनाव हुआ, एकों में उन्होंने अपने जगह बनाने में नाकामयाब रहे। इसीलिए अभी से वो कोशिश कर रहे हैं कि बंगाल के लोगों के ऊपर ऐसा गलत फहमी लगा के, ऐसा झूठ बोल के, ये सरासर झूठ है जो वो बोल रहे हैं, झूठ बोल के और ऐसे बात कर रहे हैं जो महिलाओं को अपमान भी करते हैं। वो सोचते हैं ऐसे करके वो यहां से मतदाता को घुमा सकते हैं, लेकिन बंगाल रविंद्रनाथ की भूमि है, बंगाल बंकिम चंद्र चटर्जी की भूमि है, बंगाल स्वामी विवेकानंद की भूमि है, बंगाल काजी नजरुल इस्लाम की भूमि है। यहाँ के लोग पढ़े लिखे हैं और यहाँ के लोग जानते हैं कौन सच्चा कौन झूठा। उन्हें इसी तरह से आके फजूल बातें करके उनका वोट मांगना वो पसंद नहीं करते। पिछले दिनों भी जैसा हुआ था, आगे दिनों भी वोट के बाद पता चलेगा कि वो महिला को सम्मान ही नहीं करते हैं। भारत में सिर्फ एक ही पार्टी है, तृणमूल कांग्रेस, जो कानून बनने से पहले लोकसभा में करीबन 40% महिलाओं को वो चुनाव में खड़ा किया और उसमें से हम जो जीत कर आए लोकसभा में वो भी करीबन 35% है। हमारे जो टोटल महिला है वहां, भारतीय जनता पार्टी तो महिला को सम्मान नहीं देते हैं। वो तो उनको वहां लोकसभा जाके बात करने की, अपने बात रखने की, महिलाओं के बात रखने की मौका नहीं देते हैं। लेकिन यहाँ है सिंदूर लेके उनका सेंटीमेंट लेके खेलने का। ये खिलवाड़ बंद करे, महिला को अपमान बंद करे, नहीं तो महिलाओं, पश्चिम बंगाल के नहीं देश भर के महिलाओं बहुत गुस्से में है उनके ऊपर और उनको ये बड़ा बुट्टा और ये जुमलाबाजी बंद करना चाहिए। সিন্দুর যেটি নামকরণ নাকি প্রধানমন্ত্রী করেছিলেন, সেটা কি রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছিল বলে মনে হচ্ছে? না না, নামকরণটা নিয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেননি। ফলে নামকরণ নিয়ে আমরা কিছু বলছি না, কিন্তু নামটাকে ব্যবহার করা হচ্ছে। নামকরণ দিয়েছেন ঠিক আছে, নামকরণ করেছেন, আমাদের প্রতিনিধি দলেও তো আমাদের মাননীয় সাংসদ গেছেন, কিন্তু নামকরণ নিয়ে বলা হচ্ছে না, কিন্তু নামকরণটাকে ব্যবহার করা হচ্ছে, এটাই আমাদের প্রতিবাদ। যে সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন বিরোধী দলের সাংসদরা সবাই যখন আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষের এই অপারেশন সিঁদুর নিয়ে বলছে, পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদদ দেওয়া প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ঠিক সেই সময়টাই বাংলায়, যেখানে নির্বাচন এখনো 1 বছর বাকি, সেখান থেকে বাংলায় এসে এই যে এইটা নিয়ে একটা রাজনীতিকরণ, প্রধানমন্ত্রী এবং তারপর মুখ্যমন্ত্রীও তার জবাব দিলেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এটাই তো সময় যখন আন্তর্জাতিক মঞ্চে সবাই একসাথে হয়ে ভারতবর্ষের হয়ে সওয়াল, ওটাই তো আমরা বললাম যে যখন লড়াই হচ্ছে,
যখন শত্রু দেশের সাথে লড়াই করছে আমাদের বীর সেনারা, তখন ওনাকে দেখা গেল না। উনি তখন অন্য জায়গায় ঘুরছেন, দুদিন পরে দেখা গেল বিহারে ক্যাম্পেইন করছেন, কখন গিয়েছেন গুজরাটে, কখন যাচ্ছেন রাজস্থানে, আমরা তো সেটাই বলছি। সুতরাং সেইখানে দাঁড়িয়ে সেই সময় তাকে দেখা যাচ্ছে না, অথচ এটাকে ব্যবহার করার জন্য, সিঁদুর ব্যবহার করার জন্য, এটা মহিষাসুর মর্দিনী